গুড মর্নিং, শুভ সকাল। এসে গেছি আমি আবার তোমাদের সামনে। এই দেখো, চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, এই দেখো আমাদের ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে। দাঁড়াও, এই দিক দিয়ে দেখাই, এই দেখো তো সব পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, সারাদিন সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর জয়গুরু লিখবে। ঠাকুরের কথা বলি তো, জয়গুরু লিখলে ভালো, বুঝতে পেরেছো? জয়গুরু লিখলে তুমি মনে করো না যে ঠাকুরের শিষ্য হয়ে গেলে। আমি চাই অবশ্যই হয়ে যাও, কিন্তু তোমার যদি ইচ্ছা না থাকে আমি চাই না, ঠাকুরও চায় না। ঠাকুর বলেছে তোমার ইচ্ছা জয়গুরুটা লিখলে ভাল লাগবে। ঠাকুরের কথা বলি তো, ওই যে। আচ্ছা, এবার নিচে চলো। কালকে গাছপালা কাটা হয়েছে, খানিক গাছপালা নিয়ে গেছে, সব ডালপালা মোটামোটাগুলো তো যা কেটেছে সে নিয়ে গেছে, আর ছোটো ছোটো ডালপালাগুলো নিয়ে গেছে, বাকিগুলো দশ। এই দেখো বন্ধুরা, এগুলো কী বলো তো, জানিও এগুলো কি পড়ে যাচ্ছে, দেখে ধরতে পারছি না, কী বলো কমেন্টে জানাও। কী এগুলো? এই জলের বালতির মধ্যে রাখা হয়, কি বলতে পারবে? দাঁড়া দেখাই তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কালকে একটা ছোটো পাড়া বা চারা নারকেল গাছ ছিল, সে কালকে নষ্ট করে ফেলেছে, দিয়ে কাটলো আবার। ওই দেখো ওই নারকেল গাছের চারাটা, ওই যে কাটা হচ্ছে, ওর থেকে মেথি থাকে, মেথি বার করেছে। এই যে মেথি, খেতে খুব সুন্দর, মিষ্টি খুব দারুণ। তোমাদের কারোর যদি কাটার দরকার হয় আমাকে কমেন্টসে লিখবে, আমি দীপকদাকে পাঠিয়ে দেবো, কেটে দেবে। দীপকদা কেটে দিচ্ছে, মেথি বার করে দিল, আমরা খেয়ে নিলাম। গাছপালা সব কাটা হয়ে গেছে, হ্যাঁ এই যে পাতা পুতা সব নিয়ে যাওয়া হচ্ছে এখন। এই দেখো জঙ্গলে দাঁড়িয়ে আসি, দেখছো জঙ্গলে দাঁড়িয়েছে। বাড়ি আবার জঙ্গল, তাই না? খাচ্ছি দারুণ খেতে মেথি। আর যা খাবে তোমরা, যে খাবে চলে এসো। মেথি দারুণ খেতে। ছোটো নারকেল গাছ একটা ছিল, সেটা কাটা হলো, গাছটা হেলে যাচ্ছিলো, সমস্ত গাছই হেলে যায়, একটু ঝড় হলেই হলো, হেলে যাচ্ছে, দিয়ে টালির ওপর আবার পড়বে, আবার ঘর দৌড় আবার ভাঙবে, আমার কেটে দিলাম। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখো আজকে আবার ঠাকুর মন্দিরে যেতে বলে দিয়েছে। বুধবার দিন যাইনি, আজকে যে দিদিভাইরা যায় তারা দেওঘর গেছে, ওই জন্যে আমাদের উপর আদেশ এসেছে আমাদের যাওয়ার জন্যে। 5:30টার সময় আশা করি বেরোবো, প্রার্থনাটা করবো তো গিয়ে 5:30টার সময় বেরোবো, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আজকে মন্দিরে যেতে হবে, প্রার্থনার সময় যেতে বলেছে, তাই মন্দিরে যাচ্ছি। ওখানে গিয়ে আবার আর এক দিদিভাই আসবে, সেই জন্য দাঁড়িয়ে রয়েছে। আর অন্য দিদিভাইরা সব দেওঘর গেছে। হ্যাঁ, দিয়ে আমরা বুধবার দিন যাই, বুধবার দিন তো যাওয়া হয়নি, তো এই দিদিভাইরা বললো তাহলে আজকে তোমরা যাও, ওই জন্য যাবো বলে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজছে 5:30 বাজছে, দিদিভাই আসবে বললো আমাকে এখানে মোড়টা, আমার বাড়ির মোড়টা এখানটা দাঁড়াতে বললো, এই যে বাড়ির মোড়টা এখানটা দাঁড়াতে বললো, এই যে গলির ভেতর দিয়ে ঢুকে দিয়ে বাড়ি তো, দিয়ে বললো দাঁড়াতে, আসছি দিদিভাই আমরা টোটোয় করে যাবো মন্দিরে, আজকে ওখানে প্রার্থনা করবো, প্রার্থনা করে বাড়ি চলে আসবো। সঙ্গে থাকো, দাঁড়াও, মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ, দেখো। সে তাহার প্রয়াসপদকে এমন করিয়া সর্বতভাবে সহ্য করে ও বলিয়া থাকে, আর এই সহ্য করা ও বহাতে তাহার আনন্দ, উদ্দাম ও উৎফুল্লতা। তাই সে ভাবিতেই পারে না যে সে তাহার প্রেমস্পন্দনে অধীন হইয়া আছে, আর এই অধীন বোধ যেখানে কামের নানা রকম মূর্তিবন্ধ, যাহা বাসনা বা চাহিদা চাপা ছিল, তাহার অভাব বা পূরণে
বিদ্বেষ মূর্তিতে বিচ্ছুরিত হইতেছে, ঠিক জানি মানুষ সংখ্যা। এই যে বন্ধুরা চলে এসেছি, হ্যাঁ, মন্দিরে প্রার্থনা করে বাড়ি চলে এসেছি। আর যাওয়ার সময় চা খেয়ে গেছিলাম, আসার সময় চৌমাথায় দেখলাম সুন্দর ভেজিটেবিল চপ বিক্রি হয়, খুব সুন্দর টেস্টি চপগুলো। এই দেখো দুখানা নিয়ে চলে এসেছি, দুখানা ভেজিটেবিল চপ নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই বাড়ি নেই, জিজ্ঞাসা করলাম, বলো না, যে বাড়ি চলে আসলাম দুটো ভেজিটেবিল চপ নিয়ে। এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু জল খাই, তারপরে ইষ্টকথায় আসবো। হ্যাঁ, সারাদিন কোনো খাওয়া দেখালাম না, তার মানে ভেবো না দুটো ভেজিটেবিল চপ খেয়ে সারাদিন রয়ে গেলাম। সঙ্গে থাকো, আর এরপরে আসছি ইষ্টকথা নিয়ে। জয় গুরু, চলে এলাম ইষ্টকথায়। পরম প্রেময় শ্রী ঠাকুরের আতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত ইষ্টপ্রাণ মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের ইষ্টকথা হলো, এক মা এসে বলছেন যে আমাদের সংসারে অশান্তি অসুখ বিসুখ লেগেই আছে, তার প্রতিকার হিসেবে ঠাকুর তাকে কী বললেন। আমাদের প্রত্যেকের সংসারে এখন অসুখ বিসুখ অশান্তি লেগেই আছে। খুব কম সংখ্যক পরিবার আছে, স্বামী স্ত্রীরা আছে যারা খুব ভালোভাবে আছে। প্রত্যেক স্বামীরা এখন আমাদের ভাবে যে সংসার সুখের হয় রমণীর গুণে, তেমনি স্ত্রীরা ভাবে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে পাশে। তাই প্রত্যেকের ভেতরে একটা অশান্তি, আর এই অশান্তি থেকে, মনের অশান্তি থেকে কষ্ট থাকে, শরীরও ভালো থাকে না, শরীর অসুস্থতা লেগেই থাকে। তেমনি এক সংসারে অশান্তি নিয়ে আসা এক মা বলছেন, ঠাকুর আমার ভুল কোথায় আমি বুঝি না, আমি করি সবই, কিন্তু বিরক্তির সঙ্গে অল্পতেই মাথা গরম হয়ে যায়, তাই আবার উল্টোপাল্টা কথাও বলে দিই। তাই স্বামী বলে, আমার রুগ্ন স্বামী বলে, আমার যা হাল, আর বেশি দিন তোমায় কষ্ট করতে হবে না। শুনে বুকটা ছ্যাঁক করে ওঠে, ভাবি আর বলবো না, কিন্তু ওই অসুখ বিসুখ আর তার সাথে সাথে অভাব, আর পারি না, মাথা ঠিক থাকে না। তখন ঠাকুর বলছেন, মণি, মাথা ঠিক না থাকলে হবে? মাথা ঠিক রাখতেই হবে। দুঃখে কষ্ট সয়ে সেবায় যত্নে যদি স্বামীকে সুস্থ করে তুলতে পারো, তবেই তো তুমি সতী, তবেই তো তুমি লক্ষ্মী মেয়ে। তোমার মনে নেই আমাদের দেশের সীতা, দময়ন্তী, সাবিত্রী, দ্রৌপদী, বেহুলা মায়েদের কথা? তুমি ভুলে যাও কেন তাদের কথা? তোমার মধুমাখা ব্যবহার দিয়ে, তোমার সেবায় শুশ্রূষায় তাকে এমন করে তোলো, সে স্বামী যেন রোগ ব্যাধি জরা মৃত্যুকে বলে, তোরা এখান থেকে দূর হয়ে যা, আমি এই স্বর্গপুরী ছেড়ে যেতে চাই না। ভালোবাসাটা একটা ব্যবসায় পরিণত করিস না। তোর স্বামী রুগ্ন বলে তোর স্বামী খাতির যত্ন কম করিস না, খাতির কমে যায় না যেন। তার সঙ্গে সঙ্গে তোমার ভালোবাসার তার কমে গেলে তোমার ভালোবাসার দাম কোথায়? ভালোবাসার জন যদি বিপন্ন হয় তখন তাকে আরও বেশি করে দেখতে হয়। এমনি করে জমির দুয়ারে তো কাটা দিতে হয়। তখন মাটি বললেন, আমি যে দুর্বল, আমার মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করো। ঠাকুর তখন রেগে গেলেন এবং বললেন, দুর্বল কথাটা বলিস না, তোরা মা দুর্গার অংশ, তোরা শক্তির অংশ, তোরা দুর্বল হবি কেন? দুর্বল বলে বলিস না। আবার ওই মা যখন বলছেন, ঠাকুর আমার বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে, তখন ঠাকুর বলছেন, ডাক্তার দেখানো লাগে, তার সাথে সাথে সদাচার পালন করতে হবে। কোনো বাড়িতে গেলে দেখা যায় সুন্দর গোছানো ছিমছাম পরিবেশ, ঝকঝকে তকতকে ঘর দুয়ার। আবার কোনো বাড়িতে দেখা যায় আবর্জনা স্তূপ, নোংরা
এখানে ওখানে মাছি বসছে আবর্জনার মধ্যে, এগুলো পরিষ্কার করতে হয়, সদাচারে থাকতে হয়। ঘর দুয়ার এমন সুন্দর ছিমছাম গুছিয়ে রাখবি, দেখবি তোরও মনটা ভালো লাগবে, তার সাথে সাথে বাড়ির সবার মন থাকবে। আর মন ভালো থাকলে শরীর স্বাস্থ্য আপনিই ভালো হয়ে যাবে। আবার ঠাকুর বললেন, অনেকে রান্না করতেই জানে না, মনে করে যে এক গাদা তেল মশলা দিলেই সুন্দর রান্না হয়, কিন্তু না, এমন রান্না করতে হবে সেটা যেন সুন্দর সহজপাচ্য খাবার হয়। যেমন মনে কর কারণ ম্যালেরিয়া হয়েছে, তাকে মাঝে সাঝেই একটু পুরনো তেঁতুলের টক করে দিতে হবে। কোনো বাচ্চার পেট খারাপ, তাকে কুলেখাড়ার ঝোল, থানকুনি পাতার শুক্তো এইগুলো দিতে হবে। আর রান্না করার সময় তুই যদি ঠাকুরের কথা ভাবতে ভাবতে, ঠাকুরের গান শুনতে শুনতে রান্না করিস, তাহলে সেই রান্না যেমন অমৃত হবে। আবার তুই যদি মনে বিরক্তি নিয়ে কষ্ট নিয়ে রান্না করিস, সেই রান্না বিষে পরিণত হবে। সেই জন্য রান্নাটাও সেরকম করে করতে হবে সুন্দরভাবে। আবার ঠাকুর বলছেন, খুব ভালোবেসে, অনেকে মনে করেন যে বাচ্চাদের সেবার জন্যে মনে করে যে সাবান মাখাই, তাহলে খুব তারা সাবান মাখাই তাহলে, কিন্তু মাঝে সাঝে বাচ্চাদের তেল মাখাতে হয়। তেল মাখালে সর্দি জ্বর কম হয়। এমনি করে স্বামী সন্তানের সেবা শুশ্রূষা করে তাদের আগলে রাখতে হবে, তবেই তো তারা সে সুস্থ সবল কর্মঠ থাকবে। ঠাকুর তারপরে বললেন, ঠাকুর বলছেন, মেয়েদেরকে লেখাপড়ার সাথে সাথে ঘরের কাজও নিপুণভাবে শিখতে হবে, তাহলে তারা পরবর্তী জীবনে কোনো অসুবিধায় পড়বে না। আর আমাদের এরকে অপচয়ের দিকেও লক্ষ্য দিতে হবে। একসঙ্গে যদি 10 জনকে খেতে দেওয়া হয়, 10 জনের পাতে যদি এক মুঠো করে ভাত নষ্ট হয়, তাহলে কতগুলো ভাত নষ্ট হলো। ঠাকুর বলেছেন যে আমার বড় বউ প্রচুর প্রাচুর্যের মধ্যে থেকেও কোনো সময় অপচয় করেনি। আমাদের প্রত্যেক মায়েদেরকে কিছু সঞ্চয় করতে হবে। বড় মা ছিল এমনই, ঠাকুর বলেছেন যে ঠাকুর তাকে কিছু দিতে পারতেন না, তা সত্ত্বেও সে যেখান থেকে যা পেত জমিয়ে রেখে দিত। ঠাকুর যদি কোনো সময় অসুবিধায় পড়তো, বড়মার কাছে হাত পাতত, বড়মা সে টাকাটা দিত তাকে। এইভাবে বড়মা ঠাকুরকে সাহায্য করত। আবার ঠাকুর যদি কোনো সময় পার্লারে বসে, ঠাকুর বলছে, আমি যদি পার্লারে বসে কোনো সময় 3টে হাঁচি দিয়েছি, তো বড়মা সেদিকেও লক্ষ্য ছিল, সঙ্গে সঙ্গে কাউকে দিয়ে জামাটা পাঠিয়ে দিয়েছে। আবার কোনো সময় যদি আমি তেঁতুলের টক খেতে চেয়েছি, আমার যদি অসুবিধা থাকতো শরীরে, বড়মা সেটাও বলতো, না এখন খাওয়া যাবে না, পরে খাবেন। আমাদের এমনিভাবে স্বামী সন্তানকে সেবায় শুশ্রূষায় ভালোবাসায় ভরিয়ে দিতে হবে, তবেই তো তারা কর্মঠ সুস্থ সবল তৈরি হবে। ঠাকুরের প্রত্যেকটা কথা তাহলে আমরা মায়েরা মেনে চলব, তবেই আমাদের সংসার সুখের হবে, শান্তির হবে, সমৃদ্ধির হবে। এখানে চরণে সকলের মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আজ এখানেই শেষ করলাম। জয় গুরু। এই যে বন্ধুরা, 9টা বেজে গেছে, আমার গোপুসোনা ঘুমানোর সমান হয়ে গেছে। এবার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। পোস্তর বড়া ভাজবো, এখনও পোস্ত বাটা হয়নি, মেশিনে বাটবো, তো মিক্সারে বাটবো, বেটে হয়ে যাবে। একটু বসে টিভি দেখছিলাম, ইষ্ট কথা বলা হয়ে গেছে অনেকক্ষণই, বসে টিভি দেখলাম। দেখলাম না 9টা বেজে গেছে, গপুকে শুয়ে দিয়ে এবার খাওয়ার ব্যবস্থা করে ফেলি, দাদাভাই ভোরবেলায় উঠবে। হ্যাঁ, আর আজকে আমার কথা এখানেই শেষ করলাম, আমার বকবকানি এখানেই শেষ করলাম। গুড নাইট। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।